রেডি থাকবি আজকে, ভালোভাবে সাজবি, নামি দামি অল্প বয়সের পোলা পাবি। পোলাটারে কিন্তু একদম খুশি করে দিবি। কচি কাঁচা মেয়েদের দেখাইলাম, অথচ এগুলের রাইখা পোলা তোরে না দেখা কিল্লায় রাজি হইল। শতবার কইলাম ওই পুরাতন মাল, বয়স 28-এর কাছাকাছি, তাও বলে প্রবলেম নাই। চেঁচিয়ে বলল, আরে কি জানি কইছিল ইংরেজিতে শেফালি, প্রবলেম নাই। শেফালি উত্তরে চোখ উল্টিয়ে ফেলল ইমরিবা। বিষণ্ণ মুখ নিয়ে বলল, প্রবলেম মানে সমস্যা নেই। আচ্ছা শোনো না দিদি, আজকে লোকটাকে অন্য কারো কাছে পাঠাও না, শরীরটা আজ ভালো না তেমন। আনোয়ার সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলল, তোর চুপচাপ পা মেলে দিবি, রাত্রের 12টায় আইব। যা ভাগ, সাজুগুজু কর। ইমরিবা তার পিছনের চুলগুলো পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে হাঁটা দিল। আজ তার শরীরে খুব ক্লান্ত। অনেকক্ষণ সে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো আজ একজন কাস্টমারও পেলেন না। প্রতিদিন সেখানে দাঁড়ালে 3-4টে তো চোখ বুঝে পেয়ে যায়। নিশ্চিত আজ তাকে বেশি কুৎসিত লাগছিল। জামদানি শাড়ি পরে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে চুলগুলো খোপা করে নিল। চুল খোলা থাকলে নাকি কাস্টমারদের ভেজাল হয়, তাই খোপা করাই উত্তম। বাহিরে তীব্র বৃষ্টি হচ্ছে। জানালা বন্ধ করে দিল, বিছানায় মাথায় হেলান দিয়ে ফেসবুকে লগ ইন করলো। নিউজ ফিডটা ঘুরছিল। হঠাৎ ধরাম আওয়াজে দরজা খুলে কেউ প্রবেশ করলো। ইমরিবা দ্রুতভাবে দাঁড়িয়ে গেল। ভিতরে প্রবেশকারী ব্যক্তিকে দেখে ভ্রু উঁচু করে রইল। 20 থেকে 21 বছর বয়সের এক যুবক ছেলে। অল্প বয়সী ছেলে, তার কাছে কেন আসবে, তাও এমন ভয়ঙ্কর সুন্দর যুবক। ইমরিবা আপনি বলতে গিয়েও বলল না। আপনিটা একদমই মানাচ্ছে না। বাচ্চা বয়সের ছেলের সাথে এগুলো ভাবতেও বিরক্ত লাগছে। বয়সী লোক আসেন ঠিক আছে, কিন্তু এমন যুবক ছেলে। তুমি কিন্তু টাকা নিয়ে ফিরতে পারবে, টাকা ফেরত দিয়ে দিব। ইমরিবার সামনে দাঁড়ানো ছেলেটা ঘড়ি খুলে ঠিক বিছানার পাশের টেবিলে রাখলেন। হালকা ভেজা ইন করা শার্টটির হাতার বোতাম খুলতে লাগলো। কলার থেকে বোতাম খুলতে খুলতে বললেন, জানালাটা খুলে দাও। ছেলেটার আওয়াজ প্রচণ্ড ম্যানলি টাইপের, মানে এক কথায় আপনি শুনতে বাধ্যগত এমন আওয়াজ। শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে ইমরিবার। তার পা নিজে নিজেই জানালা বন্ধ করতে চলে গেল। জানালা দিয়ে ঠান্ডা বাতাসের সাথে বৃষ্টির ফোঁটা আসছে। সে ন্যায়নীতি অবলম্বন করে একই জায়গায় গিয়ে দাঁড়ালো। তার আজ আওয়াজই আসছে না। কাস্টমার প্রবেশ করতেই ইমরিবার কড়াকড়ি গলা শোনা যেত, নে দ্রুত কাজ শেষ করে বিদায় হয়ে যা। কিন্তু আজ কোনো আওয়াজই কেন বেরোচ্ছে না। ছেলেটি তার শার্টটি সম্পূর্ণ খুলে বিছানায় ছুঁড়ে মারল। ফর্সা বডিটা সম্পূর্ণ চোখের সামনে ইমরিবার। পায়ের বোট দুটো খুলে পাশে রাখলো। ছোট ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়তে লাগলো। ইমরিবা শুধু চোখ খুলে দেখে যাচ্ছিল। হঠাৎ তার ভালো লাগতে শুরু করলো। এমন অল্প বয়সী ছেলের সাথে এগুলো করার কথা ভাবতেও বেশ অদ্ভুত লাগছে। টাকাটা নিয়ে অন্য কারো কাছে যাও, আমি পারছি না, দুঃখিত। এইবার ছেলেটা তীক্ষ্ণ দৃষ্টিতে ইমরিবার দিকে তাকালো। সাথে সাথে তার সামনে চলে আসলো। ছেলেটি ইমরিবার থেকে 5-6 ইঞ্চি খানিক লম্বা হবে। সে একটু পিছনে চেপে গেল, বিছানার সাথে একদম লেগে। ছেলেটি তার বুড়ো আঙুলের সাহায্য ইমরিবার ঠোঁটের লিপস্টিক ঘেঁষে পুছে দিল, যেই কারণে লিপস্টিক বাম গালে ছড়িয়ে গেল। লিপস্টিক লাগাতে হবে না, শাড়ির আঁচল টেনে খুলে দিয়ে শাড়িও পরতে হবে না। চুলের খোপা টান দিতেই ইমরিবা উফু করে উঠল ব্যথায়। চুল নিয়ে কিচ্ছু করতে হবে না, বুঝেছ? ইমরিবার পিছনে চুলগুলো ঝরঝর করে কোমরে লুটিয়ে পড়ল। সে এখনও বিস্মিত হয়ে নিচের দিকে তাকিয়ে, এতটুকু ছেলের কাহিনী মাথায় ঢুকছে না। এমন ভয় করছে কেন, বুক ধরফর কেন করছে, গলা শুকিয়ে যাচ্ছে বারবার। একজন রাগী হয়েও সেই এই পিচ্ছি ছেলেকে ভয় পাচ্ছে। আওয়াজও বেরোচ্ছে না। তার ছেলেটির হাত কোমর ছুঁড়ে দিতে ইমরিবা উহু করে উঠল। তারপর ঠিক ইমরিবার শাড়ি তৎক্ষণাৎ খুলে গেল। ছেলেটির এক ধাক্কায় সে দেওয়ালে দ্রিম করে লেগে গেল। ব্যথা পেয়েও তার মুখ দিয়ে আওয়াজ বের হয়নি, কারণ ছেলেটি তার ঠোঁট কামড়ে দিতে ব্যস্ত। ব্লাউজের বোতামগুলো খুলে গেল। ইমরিবা শুধু হালকা চাপা স্বরে আওয়াজ করে যাচ্ছিল। ছেলেটির রাগে ইমরিবা আগুনের মতো শুধু পুড়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে ইমরিবা নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। কামড়ের দাগগুলো স্পষ্ট লালচে দেখাচ্ছে। পুরো শরীর তার চিনচিন হয়ে জ্বলছে। মুখেও দাগগুলো ফুটে আছে। ঠোঁটে আঙুল ছোঁয়াতেও ভয় করছে জ্বলার কারণে। ভোরে 6টা বাজছে, অথচ ছেলেটি এখনও বিছানায় উল্টো হয়ে ঘুমোনো। কাজ শেষেই তো চলে যাওয়ার কথা।
বা ইমরিবা নিজেও তো বের করে দিচ্ছে না। তার বলতেও শরীর ঘিন ঘিন করছে যে তার প্রচণ্ড লজ্জা লাগছে। একজন হয়েও তার লজ্জা লাগছে। যা তার আছে আজ অবধি জানতো না। এই শরীর নিয়ে সে কাজে কিভাবে যাবে, কাস্টমার নিবে নাকি, বা সে কাজে যেতে পারবে নাকি সেটাও সন্দেহ। বাইরে গেলেই সকলেই প্রশ্ন ছুঁড়ে মারবে। তারা বুঝে যাবে তার শরীরের দাগের কারণ। সে কি বলবে? তাদের তো নিয়ম আছে শরীরে দাগ বসানো নিষেধ। আবার রাত্রে কাজ শেষে ফেরত যাওয়া, অথচ এই ছেলে এখনও শুয়ে। ইমরিবা আর চোখে বিছানায় তাকিয়ে ঘাড়ে ছুঁয়ে দেখল বড্ড জ্বলছে, সব জ্বলছে। গোসল করে কামিজ পরে দাঁড়িয়ে সে, সাহসও হচ্ছে না ডেকে দেওয়ার জন্য। 8টা হয়ে এসেছে, অথচ 6টা থেকে ছেলেটির মোবাইল বেজেই যাচ্ছে। এবার বেজে উঠতেই সে নড়ে উঠল। ইমরিবা দ্রুত অন্যদিকে ফিরে গেল, আর চোখে দেখল ছেলেটি মোবাইল কানে গুঁজে বিছানার সাথে হেলান দিয়ে বসল। ঘুম জড়ানো ভারী কণ্ঠে কথা বলতে লাগলো। চুলগুলো হাত দিয়ে উঁচু করে দিল। ইয়েস ম্যানেজার। ইয়া, গুড মর্নিং। হোয়াট অ্যাবাউট ইনভেস্ট? টু মাচ। 12,50,000 হলে সাইন দেবেন, আদারওয়াইজ ক্যান্সেল। গিভ মি 2 আওয়ার অ্যান্ড আইল বি দেয়ার। ইমরিবা মুখটি হা করে দাঁড়িয়ে রইল। তার হাত পা কাঁপছে, বিছানার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। পিছনে ছেলেটির উষ্ণ আভাস পেতেই কুঁকড়ে গেল। তার পা দুটি শুধু দূরে যেতে চাইছে। হঠাৎ ছেলেটির হাত তার পেট ছুঁয়ে দিল। ইমরিবা ধীরে ধীরে ঘুরল, চোখে চোখ রাখতে গিয়েও বারবার ব্যর্থ হচ্ছে। তার থুতনি ধরে উঁচু করে ধরল। বুড়ো আঙুলের সাহায্য লালচে দাগগুলোতে ছুঁয়ে দিতে লাগলো। ছেলেটি যেতেই আনোয়ার সহ ঘরে আরও কিছু মেয়েরা এলো। ইমরিবা নিজ মনে মোবাইল টিপছে। আনোয়ার এসেই চোখ বড় বড় করে বলল, হায় আল্লাহ, কি করছে ছেলেটা তোরে? শুধুই কি কামড়াইছে নাকি কামের কাম কিছু করেছে? আর একজন বলল, ছেলেটা কিন্তু চমৎকার দেখতে। আমরাও পিছু পিছু গেছিলাম, যদি পছন্দ কইরা ফেলে। এত টাকা দিয়ে এক রাত থাকে। কিন্তু বাবা, পোলাটা যেই গাড়ি চালাইয়া মাথা উঁচা কইরা বাড়াইলো। আনোয়ার আবার বলল, তা কি করলো তোরে নিয়া? নিশ্চয়ই 1 ঘন্টা পরেই ঘুমাইয়া গেছে। ইমরিবা থমথমে গলায় বলল, সারা রাত ঘুমোতে দেয়নি। 5টা 30-এ ছেড়েছে। ভগর ভগর না করে ঔষধপাতি কিছু আনো। আমার শরীর ব্যথা করছে, পুরো শরীরের দাগগুলো জ্বালা করছে, মলম দিতে হবে। আমার চুলগুলো ছিঁড়ে কিচ্ছু রাখেনি। চোখ দেখছো না আমার? লাল হয়ে ভয়ঙ্কর দেখাচ্ছে, গলা ভেঙে গেছে। এটাকে ছোট ভেবে নেহাতি পাপ করেছি, অনেক বড়। অসভ্য কোথাকার। আজকে যত কাস্টমার আসবে সব পাঠাবা। আমি সারা দিন কাজ করব। কত টাকা দিল আমাকে এমন হেনস্থা করার জন্য? এই লোক আসলে বলবে আমি আর কাজ করব না, বুঝেছো? সোজাসুজি বলবে, করব না মানে করব না। ইমরিবা তার সারা রাতের যন্ত্রণা পুরো বের করে ফেলল, কিন্তু সেটা করেও ঢোক গিলছে। দরজায় সেই ছেলেটি পকেটে হাত পুরে দাঁড়িয়ে, হয়তো মোবাইল নিতে এসেছে, যেটা আপাতত বিছানায় পড়ে আছে। ধীরে দাঁড়িয়ে গেল ইমরিবা, তার ভয়ও করছে। ছেলেটি তার হাত স্লো মোশনে দেখিয়ে দিল সবাইকে বেরোতে। ইমরিবা মাথা দুলিয়ে না করে দিল আনোয়ারকে। আনোয়ার টুকরো হেসে বলল, তা স্যার, টাকা পয়সার ব্যাপারে কিছু কথা কইতাম। ছেলেটি থমথমে আওয়াজে বলল, আব্দুল নিচে আছেন, সব বুঝিয়ে দেবেন। আউট। ইমরিবা সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। তার মাথা ভন ভন করছে। সবাই ঘর থেকে বেরোতেই সে দরজা লাগিয়ে দিল। কাস্টমার লাগবে, এবার ডাবল দাগ হবে। 1 ঘন্টা শুধু বিছানায় চোখ বুজে শুয়েছিল ইমরিবা। অতিরিক্ত রাগ লাগছে। সে যে উঠে দাঁড়াবে শক্তি পাচ্ছে না। গোসল করে নিচে নামলো কাঠের সিঁড়ি দিয়ে ধীরে ধীরে। তার পল্লীর মেয়েগুলো ছেলেদের ডেকে যাচ্ছে। আনোয়ার রুমে যেতেই আনোয়ার দাঁড়িয়ে গেল। আনোয়ার ম্যানেজার সহ সাথীরা সব দাঁড়ালো। আনোয়ার খুব খুব করে হেসে উঠল। একটু পর আওয়াজ করেই হেসে ফেলল, এখনও জ্বলতাছে না? তুমি কিছু বললে না কেন? 1-2 ঘন্টার জায়গায় সারা রাত ছিল। তার উপর দিন দুপুরবেলা তোমার সামনে কাহিনী করে গেল, আর কিছুই বললে না। তুই কিছু কইলি না কেন? কি বলতাম? দেখছো না কিভাবে তাকাচ্ছিল? আমি যে তার বড় সেটা সে না ভুললেও আমি ভুলে গেছি। আর এখানে আসতে দেবে না ছেলেটাকে। আনোয়ার বিষণ্ণ মুখে বলল, তোরে কিন্না নিছে,
বড় বড় চোখ করে একটু হাসার চেষ্টা করে বলল, মজা করছো না? ছ্যাড়ার ড্রাইভার আইব তোরে নিতে বিকালে, মাঝে মাঝে আমাগো দেখতে আইবি তো? কেন, আমি ভুল শুনছি তাই না? কচি ভার্জিন মাইয়াও এত টিয়া দিয়া কেউ কেনে না যত তোরে দিয়া কিনতাছে। না করতে পারুম না রে। গাড়িতে বসে এমডিবা ভয়ে কুকড়ে যাচ্ছে। ওর সাথে এই বয়সে কি হচ্ছে ধারণা নেই, সাথে আবার কিচ্ছু নেই, শুধু শরীরে কামিজ আর কিছুই নিতে দেয়নি ড্রাইভার, ফোনটাও নিতে দেয়নি। এ কোন জ্বালা! এক দোতলা বাংলোর সামনে গাড়ি যেতেই দারোয়ান গেট খুলে দিল। ড্রাইভারের মুখ কুঁচকানো দেখে খারাপ লাগছে। ড্রাইভারটা বারবার বিড়বিড় করে কি যেন বলছে। স্বাভাবিক, আমাদের মতো মেয়েদের দেখলে আর কী বা ভাববে। ছেলেটাকে দেখেই বুঝেছিল ইমরিবা বড়লোক হবে। বাড়ি দেখে আরও কুঁকড়ে উঠল, ভয় করছে খুব। পরিবার থাকলে বাড়িতে। ভিতরে ঢুকতেই মাঝ বয়সী এক মহিলা দৌড়ে আসলো, সোফায় বসতে দিয়ে কোথায় যেন দৌড় দিল। মিনিটে ফিরে এসে হাতে মলম দিল। সাহেব বলছে তোমারে এটা দাগে দাগে লাগাতে, তারপর খাবার খেয়ে ঔষধ খাইতে। তোমার জন্য সাহেবের ঘরে ফোন রেখে গেছে, সেইটাই তার নাম্বার সেভ করা, কল দিতে বলেছে। মাথা নেড়ে ইমরিবাকে যা যা বলা হয়েছে সে তাই করলো। ফোন দেওয়ার সময় দুবার ভেবে আর দিল না। সোফায় মহিলাটার সাথে বসে রইল। সামনে বড় দেওয়াল টিভি। মহিলা এবার ঘুরল। নাম কি তোমার? ইমরিবা। আপনার? আকিয়া। বয়স কত? 28। আমার 45। এখানে কাজ করি 20 বছর যাবৎ। জি, ওনার নাম কি? ওনার নাম কি? ইহসাব মজুমদার। বাড়িতে আর কেউ থাকে না? আমি আর একটা বুয়া আছে, দুজন মিলে বাড়ি পরিষ্কার রাখি। আমি রেঁধে বেড়ে বিকালে চলে যাই, কিন্তু সাহেব বলল সে না আসা পর্যন্ত তোমার সাথেই থাকতে। মানে পরিবার নেই আপনার সাহেবের? তার মা বাবা মারা গিয়েছে প্লেন ক্র্যাশ খেয়ে, তখন সাহেবের বয়স 16। ভাই বোন নেই, সে একাই। এভাবে রিলেটিভস অনেক, সবাই সম্পত্তির লোভে, কিন্তু সাহেব অনেক ম্যাচুয়ার। সে তখন থেকেই নিজেই সব সামলায়, কিন্তু বয়স কম হওয়ায় তার বিশ্বস্ত ম্যানেজারও সামলাতো, এখন সেই সামলায়। বয়স কত তার? 21 হতে 3 মাস বাকি। পড়ালেখা এইচএসসি কমপ্লিট। এত অল্প বয়সে? হালকা হেসে ক্লাস টপকিয়েছে। বললাম না, সে একটু ছোট থেকেই বেশি ম্যাচুয়ে ছিল, আর সেটা ম্যাডাম সারাদিন বলতেন। 3 বছরেই তাকে স্কুলে দেওয়া হয়। দেখবেন কিভাবে কথা বলে, পুরো ম্যানলি টাইপের। ভাবতেই পারবেন না সে ছোট। যখন রাগেন, সেদিন বাড়িতে আমরা কেউ থাকি না, থাকলে হাসপাতাল যেতেই হবে, বলেই হেসে দিলেন। ইমরিবা হালকা ভেবে বলল, আপনি কি জানেন আমাকে কেন আনা হয়েছে? মানে আপনি জানেন আমি কোথা থেকে এসেছি? মহিলাটি দাঁত দেখিয়ে হেসে বলল, সাহেব এসে পড়বে, কাল বরং খুলে বলবো। তুমি বরং টিভি দেখো, আমি রান্না সেরে আসি। দরজা দিয়ে ইহো সাহেবকে ঢুকতে দেখেই দাঁড়ালো ইমরিবা। তার হাতে অফিস ব্যাগ, পাশে বয়স্ক এক লোকের সাথে কথা বলতে বলতে ভিতরে আসছে। ইমরিবাকে দেখেই ব্যাগটি সোফায় রেখে গলার টাই খুলতে খুলতে বলল, তোমায় বলেনি আমি কল দিতে বলেছিলাম? ইমরিবা মাথা নাড়ালো। হ্যাঁ বলেছে। কল করনি কেন? ভুলে গিয়েছিলাম। সোফায় পা উঁচু করে বসতে বসতে, সমস্যা নেই, আর ভুলবে না। ব্যাগ নিয়ে ঘরে যাও। ব্যাগ নিয়ে যাওয়ার আগেই সেই লোকটার আওয়াজ, আরে আমরা পরিচয় হয়ে নেই। ইমরিবা ঘুরতেই, আমি ম্যানেজার আয়ুব। জি আসসালামু আলাইকুম। আমি আয়ুব আগেই বলে উঠল। ইমরিবা, আমি জানি। তা আয়ুব কিছু বলার আগেই ইহসাব থমথমে গলায় বলল, রুমে যেতে বলেছি তোমায়। ইমরিবা দ্রুত চলে গেল। পরের দিন রুম থেকে আর বের হয়নি সে। তার শরীর অচল। ইমরিবার উপরে এত রাগ কেন ছেলেটার? তাকে কয়েকদিনেই মেরে ফেলবে। বিছানায় বসেছিল। কাজ শেষে আকিয়া আর তার সাথে আর একটা মহিলা রুমে আসলো, হাতে খাবার। আকিয়া হালকা হেসে বলল, সাহেব কয়টায় বেরিয়েছিলেন? ইমরিবা ভাঙা গলায় বলল, 12টার দিক। সাহেব কিন্তু 6টায় বাড়ি থেকে বের হয়, বলেই দুষ্টু হাসল। তারপর ধীর আওয়াজে বলল, তোমায় কিন্তু সাহেব 4 বছর আগের থেকেই চিনে। এইবার অবাক না হয়ে থম হয়ে রইল ইমরিবা। আকিয়া হালকা আওয়াজে বলল, আমাকে সব খুলে বলো তো আয়ুব। প্রতিদিন সাহেবের কাহিনী খুলে বলতো,
আর কি করা যায় পরামর্শ চাইতো। কী কাহিনী? সাহেব তখন ফার্স্ট ইয়ারে পড়তেন, বয়সও কম ছিল। ম্যানেজারের সাথে মিটিং শেষ করে আসার পথে তোমাকে দেখেছিল রাস্তার মোড়ে। ম্যানেজার বেশ বুঝতে পারেন সাহেবের পছন্দ হয়েছিল তোমায়। প্রায় দেখতেন তোমাকে অন্য কারো সাথে চলে যেতে মোড় থেকে। বুঝতে পারেন তোমার কাজ। ওই পথ দিয়ে নাকি আর আসতেন না, গাড়ি ঘুরিয়ে আসতেন। ম্যানেজার বিয়ের ব্যাপারটাও বলতে পারতেন না, কারণ সে তখনও ছোট। মেয়েদের সাথে কথা বলতে বললে প্রচণ্ড রেগে যেত। সুইজারল্যান্ড গিয়েছিল, বছর পর ফিরেছিলেন। এসে প্রায় মাসখানিক পর নাকি তুমি যেখানে দাঁড়াতে ওই রাস্তা দিয়ে আবারও আসতে লাগলো। ম্যানেজার বুঝতেন যে তোমার বয়স আর কাজকর্ম তাকে বাধা দিচ্ছিল আগাতে। এভাবেই সে রাগ দেখিয়ে চলতো, তাও তোমার কাছে যেত না। কষ্ট পেত, তাও বান্দা ঠাঁই ছিল। কখনো ম্যানেজারকেও কিছু খুলে বলেনি। হঠাৎ বছরখানিক পর শুনলাম তোমাকে নাকি কিনেছে। টাকা নাকি ম্যানেজারকে দিয়েই পাঠিয়েছিল। একটু থেমে আকিয়া হাসলো। তোমার উপরে সেই রাত্রে রেগেছিল তাই না? ইমরিবা মিনমিন করলো, রেগে শুধু? আমাকে 4 বছরের ঝাল এক রাত্রি দিয়েছে। আচ্ছা ইমরিবা নিজেকে কি ভাগ্যবতী ভাববে? তার চোখের জলগুলো কি খুশির? আচ্ছা, খারাপদেরও কি ভালোবাসার মানুষ থাকে, নাকি সেই একমাত্র ভাগ্যবতী? চোখ বুজে শুধু চোখের জল ফেলছে। সে সারাদিন ইহো সাহেবের বাড়িতে এসেছে, আজ 3 মাস হচ্ছে। আজই তাদের বিয়ে হয়েছে। ধীরে ধীরে জানলো কতটা পাগলাটে ছেলেটা। বয়সের বাচ্চামো ভাব না থাকলেও পাগলাটে রয়েছে, সেটা হঠাৎ দেখা যায়। ইমরিবা গাল ধরে আয়না দেখছে। তাকে থাপ্পড় মেরেছে, তাও খুব জোরে। মারার কারণও ছিল। ইমরিবা বলেছিল, আমি আপনার যোগ্যই নই, একদমই না। আপনি পরে পস্তাবেন। শুধু খারাপ মেয়ে ভেবে রেখে দিন, যখন ইচ্ছা ব্যবহার করবেন। থাপ্পড় মেরে ইহো সাহেবের জবাব ছিল, তুই আমার খারাপ মেয়েই হবি। আসলে ইমরিবা ভাগ্যবতী খারাপ মেয়ে, না হলে কি আজ সে ইহো সাহেবের বিছানায় তার বউ হয়ে বসে থাকতো? তাও তার থেকে 7 বছরের বড় হয়ে। সকলের নসিবে থাকে না এমন কাল্পনিকতা। সমাপ্ত। তো বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সব সময় হাসি খুশি থাকার